রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, বিমানবন্দরে কঠোর নিরাপত্তা। ভারতীয় কোস্ট গার্ডের হাতে অপহৃত নাবিক সহ ৯০ জেলে দেশে ফিরেছে, পরিবারের স্বস্তি। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, প্রাণ গেল ৫ যাত্রী। নওগাঁয় দুর্ঘটনায় নিহত ২। হবিগঞ্জ সীমান্তে এক বাংলাদেশির লাশ উদ্ধার, ফেলানি হত্যার ১৪ বছর আজ, মেলেনি ন্যায় বিচার। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আজ চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। রাত ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিক নামক ঐতিহ্যবাহী হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। বিদায় জানাতে বিমানবন্দরে যাওয়া নেতাকর্মীদের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। নানাবিধ অসুস্থতায় গত কয়েক বছর দেশেই চিকিৎসা নিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের একটি বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, যা গতরাতেই বাংলাদেশে এসে পৌঁছেছে। রাত ১০টায় দেশ ত্যাগের পর বুধবার সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের ৪ জন চিকিৎসক এবং প্যারামেডিক্সরা থাকবেন। পাশাপাশি ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ সদস্য এই উড়োজাহাজে থাকবেন। তারা হলেন শাহাবুদ্দিন তালুকদার, FM সিদ্দিক, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, AZM জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারীরাও থাকছেন এই যাত্রায়। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, বেগম জিয়ার গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। ইমরুল, বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরের উদ্দেশ্যে কখন রওনা হবেন এবং আপনি এই উদ্দেশ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কেমন দেখছেন? ফারজানা, ঠিক রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং ইতিমধ্যে তার এই সফরের যে যাবতীয় প্রস্তুতি এবং বিমান যাত্রার যে যাবতীয় প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার ঢাকায় যে তার মেডিকেল বোর্ড ছিল সেই মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য তার এই সফর সঙ্গী হচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যে তার গুলশানের এই বাসায় আসবেন। ইতিমধ্যে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন উনি এসে উপস্থিত হয়েছেন এবং মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা আসার পরে ওনার একটি ফাইনাল এখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপরে ডাক্তারদের তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে, এবং সেটি জানানো হয়েছে যে সন্ধ্যা ৭টায় একটি চিকিৎসকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে তার সর্বশেষ স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে। এছাড়া দলের নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে তার বাড়ির সামনে হাজির হয়েছেন, যদিও দলের পক্ষ থেকে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেও তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের এই বিমানবন্দর অভিমুখে যে রাস্তাটি ব্যবহার করবেন সেখানে যাতে নেতাকর্মীরা সেভাবে ভিড় না করেন। তারপর আমরা যতটুকু এখানে নেতাকর্মীরা অল্প সংখ্যক উপস্থিত হয়েছেন, তবে রাস্তায় যে গুলশান ২ এবং কাকলী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে যাবে এবং সেখানেও আমরা ইতিমধ্যে দেখেছি যে নেতাকর্মীরা সেখানে হাজির হয়েছেন। তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র কয়েকজন নেতাও আসলে তাদের দলীয় নেত্রীকে বিদায় জানানোর জন্য এই গুলশানের
বাসায় আসার কথা রয়েছে। সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লন্ডন সফরের একটি দীর্ঘ সফর, যেটি আপাতত শোনা যাচ্ছে যে অন্তত 2 মাস উনি এই চিকিৎসার জন্য দেশের বাইরে থাকবেন। যদিও সেখান থেকে তার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। যদি লন্ডনে পরিপূর্ণ চিকিৎসাটি হয়ে যায় তা সেখান থেকে উনি দেশে ফিরবেন। ফেরার পথে অবশ্য উমরা পালন করার কথা রয়েছে। প্রাথমিকভাবে উনি আজকে রাতে রওনা দিয়ে কালকে সরাসরি লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর আর সেখান থেকে উনি সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হবে এবং সেখানকার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার এই চিকিৎসা তত্ত্বাবধানের জন্য, এবং সেটি সার্বিক সমন্বয় করছেন তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সেখানকার ডাক্তাররা আসলে সিদ্ধান্ত নেবেন যে তার পরবর্তী চিকিৎসার ধাপগুলো কি হবে, এবং তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে লন্ডনের চিকিৎসাটি পরিপূর্ণ হচ্ছে কিনা। না হলে সেই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তাকে নিয়ে যাওয়া হবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, এবং সব কিছু মিলিয়ে আসলে 2 মাস বা তার অধিক সময় পর্যন্ত তিনি এই চিকিৎসার সংক্রান্ত কাজে হয়তো বিদেশে থাকতে পারেন। আর একটি আবেগঘন পরিবেশ হয়তো আগামীকাল সকালে তৈরি হবে যখন বিএনপি চেয়ারপারসন সাথে তার ছেলে এবং পুত্রবধূ নাতিনদের সাথে দেখা হবে, যে বহুদিন পরে আসলে এই একটি পারিবারিক মিলন মেলা সেখানে হবে। সর্বশেষ 2017 সালের জুলাই মাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সে সময় অবশ্য তিনি চোখ এবং হাঁটুর চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। সেখানে দলের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান রয়েছেন তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথেও তার দেখা হয়েছিল, এবং এবারও দেখা হবে। শুধু মা ছেলের এই দেখাই নয়, যেহেতু দলের শীর্ষ 2 জন নেতার দেখা হবে এবং ধারণা করা হচ্ছে যে, এবং দলের নেতারাও যেটি ধারণা করছেন যে দলের সাংগঠনিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। আগামী দিনের যে বিএনপির যে রাজনৈতিক পরিকল্পনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা বটেই, রাজনৈতিক সচেতন সবাই আসলে তাকিয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই লন্ডন সফরের দিকে। তো সব মিলিয়ে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং আমাদেরকে জানানো হয়েছে যে ঠিক 8টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতির খবর। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। সকালে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যম সংস্কারের জন্য সবথেকে বড় অংশীজন জনসাধারণ, এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে গণজরিপের কাজ করা হয়। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে বলেও জানান কামাল আহমেদ। সভায় নিজেদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। এটা বিলোপ ঘটিয়ে নতুন কোনো একটা প্রতিষ্ঠান করা দরকার, যে প্রতিষ্ঠান কার্যকরী প্রতিষ্ঠান হবে, এবং এই প্রতিষ্ঠানে মানে সংবাদ মাধ্যমের লোকদের যেমন প্রতিনিধিত্ব থাকবে, তেমনি নাগরিক সমাজের, পাঠকদের, এদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, দর্শক শ্রোতাদের প্রতিনিধিত্ব থাকতে হবে, মানুষের ভয়েস থাকতে হবে, যাতে সংবাদপত্র জবাবদিহির ঊর্ধ্বে উঠে না যায়। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে অপহৃত নাবিকসহ 90 জন জেলে চট্টগ্রামে ফিরেছেন। মুক্তি পাওয়া নাবিকেরা জানিয়েছেন, বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে তারা এই ঘটনাটি ঘটায়। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রায় 1 মাস ভারতীয় কোস্টগার্ডের কাছে বন্দী ছিলেন বাংলাদেশের 2টি মাছ ধরার ট্রলারে থাকা নাবিকসহ 90 জন জেলে। অপহরণের শিকার ট্রলার 2টি নাবিক ও জেলেদের স্বজনরা অপেক্ষা করছিলেন উৎকণ্ঠায়। প্রিয়জনকে নিরাপদে ফিরে পাবেন কিনা সেই দুশ্চিন্তাও ছিল স্বজনদের মাঝে। মুক্তি পাওয়ার পর তীরে নেমে জিম্মি অবস্থার বর্ণনা দেন নাবিকরা। জেলে দিয়ে দিত, কিন্তু বাংলাদেশ সরকার কন্টিনিউয়াস যোগাযোগ করছে, এবং কি বাংলাদেশ দূতাবাস ওনাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে। এই জন্য আমাদেরকে শিপে রাখছিল আর কি। অন্য দেশে চলে গেছে, সেখানে একটা
এক প্রকার বন্দি জীবন আর কি, জাহাজে যদিও ছিলাম কিন্তু দেশে তো ছিলাম না, এখন দেশে আসছি, অনেক ভালো লাগতেছে। যখন শুনছি যে আইছে শুনে অনেক ভালো লাগছে, আবার কথা বলছি কালকে, তারপরে অনেক ভালো লাগছে। গতকালকে আমরা প্রায় 1 মাস পর আব্বুর সাথে কথা বলতে পারছি। এতদিন পরে আমাদের একটু শান্তি লাগছে না, এতদিন পরে আমার বাবার সাথে সুস্থভাবে কথা বলতে পারছি, সে সুস্থ আছে, এখন আমরা আনন্দিত। ট্রলার দুটি সহ জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডিসেম্বর মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায় মেঘনা ও লায়লা নামের দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার। সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝিমাল্লা সহ অপহরণ করে নিয়ে যায়। এনটিভি নিউজ ডেস্ক। হবিগঞ্জের চুনারু ঘাট উপজেলার কুইবিল সীমান্তের ওপারে ভারতের গৌরনগর এলাকায় বাংলাদেশি এক ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে গেছে খোয়াই থানা পুলিশ। নিহত জহুর আলী উপজেলার ডোলনা গ্রামের বাসিন্দা। বিজিবি বলছে তিনি কিভাবে সেখানে মারা গেছেন সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। নিহতের ছেলে জানান বাবা ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটির কাজ করতেন। সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এলাকাবাসীর ধারণা গরু ব্যবসাকে কেন্দ্র করে জহুর আলীকে ভারতে হত্যা করা হয়ে থাকতে পারে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে হত্যার 14 বছর হলো আজ। সে ঘটনায় ভারতের আদালতে বিচারের কথা বলা হলেও মেলেনি ন্যায় বিচার। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে ফিরছিল ফেলানী। সে সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয় সে। তার মরদেহ কাঁটাতারেই ঝুলে থাকে কয়েক ঘণ্টা। ওই ঘটনায় দেশ বিদেশের সমালোচনার ঝড় ওঠে। এরপর 2013 এবং 14 সালে 2 দফায় বিএসএফ এর বিশেষ আদালতে অমিয় ঘোষের বিচার হয়। বিচারে তাকে বেকসুর খালাস দেয়া হয়। পরে 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সংগঠনের সহায়তায় উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। সেই শুনানি এখনও সম্পন্ন হয়নি। কন্যা হত্যার ন্যায় বিচার চায় ফেলানীর পরিবার। ঝুলে না থাকে আর অমিয় ঘোষ জানি কোনো ফাঁক তালে জানি তাই খালাস হয়ে না যেতে পারে, তাকে আইনতে তাকে যেন সর্বোচ্চ শাস্তি হোক। আমরা আশা করছি যে ভারতের উচ্চ আদালত রিটটি দ্রুত নিষ্পত্তি করবেন এবং ফেলানী হত্যার যাতে বিচার হয় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। প্রায় 2 মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতরাত থেকে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো। এর আগে গত বছরের নভেম্বর মাসে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে HMPV ভাইরাস ছড়িয়ে পড়লেও হিলি চেকপোস্ট এবং স্থলবন্দরে ভাইরাসটি প্রতিরোধে এখনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে ভারত এবং বাংলাদেশে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ভাইরাসের উপসর্গগুলো হলো জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। 2001 সালে প্রথম নেদারল্যান্ডসে এটি শনাক্ত হয়েছিল। জনসাধারণের মনে নতুন এই ভাইরাসের প্রাদুর্ভাব আতঙ্ক সৃষ্টি করেছে। এই ভাইরাসটা আবার বাংলাদেশে আসে নাকি? এই ভাইরাসটা আসলে এখন ওই রকম বিষয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই, যেহেতু আমাদের একটা পোর্ট এলাকা, ঠিক আছে, এখানে আমাদের বাইরে থেকে অনবরত লোকজন যাতায়াত করে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা যথাসময়ে নেব।
অবৈধ পথে ভারতে যাবার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে একই পরিবারের 5 জন সহ 8 জনকে আটক করেছে বিজিবি। গতকাল বিকেলে অচিন্তপুর সীমান্তের 100 গজ বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। আজ দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন 29 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ABM জাহেদুল করিম। আটককৃতরা হলেন বগুড়া সদরের মোংলা, গণেশ, সোহাগ, বুদা, বিকাশ এবং দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুরের মমিনুর রহমান এবং একই উপজেলার সয়বুর রহমান। বাজেট বৈষম্য নিরসন এবং বিজ্ঞানসম্মত তিস্তা নদী খননের দাবিতে আগামী 8 মার্চ জাতীয় প্রেস ক্লাব সমাবেশ করবেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। সকালে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী 53 বছরে 54টি বাজেটে রংপুর অঞ্চলের মানুষ অর্থ বরাদ্দের বৈষম্যের শিকার হয়েছে। বিগত বছরগুলোতে এই অঞ্চলের মানুষকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করেছে দলগুলো। সভায় স্থানীয় এবং জাতীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আশুলিয়া থানা বিএনপি আয়োজিত কর্মশালায় কথা বলেন তিনি। থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সহ আরও অনেকে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই শহীদ সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। পৃথক 2টি মামলায় হাজিরা দিতে ছদ্মবেশে মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণে যান শহীদ সরফরাজ হোসেন। ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগচির দায়েরকৃত চেক ডিসঅনার মামলায় যুগ্ম জেলা এবং দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক জুয়েল রানা মৃদুলকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মৃদুল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন সহ 4 জনকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার রাতে জাজিরা উপজেলার পদ্মা নদীর সবুজ বয়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। খবর পেয়ে রাতেই জাজিরা নৌ পুলিশের একটি দল অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার সহ 4 জনকে আটক করে পুলিশ। এদিকে চাঁদপুরে মেঘনা নদী থেকে 3টি ড্রেজার এবং 2টি বাল্কহেড সহ 9 জনকে আটক করা হয়। অপরদিকে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। নরসিংদী রেলওয়ে স্টেশনের হাসিনার দোসরদের চাঁদাবাজি বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ এবং আন্তনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় অবৈধ দখলদার উচ্ছেদ এবং আওয়ামী ফ্যাসিস্ট চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সাথে নরসিংদীতে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানানো হয়। দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন করা হয়। বিএনপি নেতাকর্মী সহ এলাকার কয়েকশো মানুষ মানববন্ধনে অংশ নেয়। বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপরদিকে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় ফসল খেতে পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল। এ সময় হাতির আক্রমণে কৃষক ফরিদুল আলমের মৃত্যু হয়। অপরদিকে কুমারী এলাকায় পাকা ধান খেতে এসে বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির আলামত সংগ্রহ করে। পরে হাতিটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেয় বন বিভাগের লোকজন। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, বিমানবন্দরে কঠোর নিরাপত্তা। ভারতীয় কোস্টগার্ডের হাতে অপহৃত নাবিক সহ 90 জেলে দেশে ফিরেছে পরিবারের স্বস্তি। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, প্রাণ গেল 5 যাত্রী, নওগাঁয় দুর্ঘটনায় নিহত 2।
হবিগঞ্জ সীমান্তে এক বাংলাদেশির লাশ উদ্ধার, ফেলানি হত্যার 14 বছর আজ মেলেনি ন্যায় বিচার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।